সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে। ইউটিউবে যারা আমার পোস্ট দেখেছেন তারা জানেন সম্প্রতি একটি ল্যাপটপ আমার হাতে এসেছে। এই ল্যাপটপটি ব্যবহার করে আমার এতই ভালো লেগেছে, এটিকেই এখন প্রধান কম্পিউটার হিসেবে ব্যবহার করছি। এর একমাত্র খারাপ দিক যদি কিছু থেকে থাকে সেটা হলো এর সাথে দেওয়া অপারেটিং সিস্টেম, যেটা মাইক্রোসফট উইন্ডোজ। এটা অবশ্য আমার জন্য খারাপ দিক। যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা পুরনো একটি ল্যাপটপে জেনুইন উইন্ডোজ 11-এর প্রো সংস্করণ পেয়ে যাবেন, এতে নিশ্চয়ই খুশি হবেন। আমার মূল অপারেটিং সিস্টেম ডেবিয়ান গ্নু লিনাক্স। সেটি ইনস্টল করার আগে যতক্ষণ উইন্ডোজ চালিয়েছি সেই সময়ে আবিষ্কার করলাম বহু বছর উইন্ডোজ ব্যবহার না করা সত্ত্বেও এই অপারেটিং সিস্টেমটার প্রতি আমার অনুভূতির কিছুমাত্র উন্নতি হয়নি, অনেকটা অবনতি হয়েছে। আমার কম্পিউটার ব্যবহার শুরু উইন্ডোজ দিয়ে হলেও অল্প কয়েক বছর পরেই আমি গ্নু লিনাক্সের মাধ্যমে ইউনিক্সের সাথে পরিচিত হই। এরপর উইন্ডোজে আর কখনো ফিরে যায়নি। এখানে বলে রাখি, ইউনিক্স নামটা এখানে একটি বড় অপারেটিং সিস্টেম পরিবারের অর্থে ব্যবহার করছি। এই পর্বে ইউনিক্স নামোল্লেখ করে যেসব কথা বলবো সেগুলি একই সাথে বিভিন্ন গ্নু লিনাক্স ডিস্ট্রিবিউশন, বিএসডি ডিস্ট্রিবিউশন এবং ওপেন সোলারিস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সার্টিফিকেটধারী ইউনিক্স হওয়া সত্ত্বেও অ্যাপলের ম্যাকওএস অপারেটিং সিস্টেমকে এর মধ্যে রাখছি না, কারণ ম্যাকওএসের ব্যবহারগত আচরণ এবং পরিধি ইউনিক্স এবং উইন্ডোজ উভয়ের থেকেই স্বতন্ত্র। ব্যক্তিগত কম্পিউটার বা পিসি ও সার্ভার জগতে ইউনিক্স ও উইন্ডোজ পরিবারই সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। এই দুটি অপারেটিং সিস্টেমের রীতিনীতি এতটাই আলাদা যে একবার কোনো একটায় পুরোপুরি অভ্যস্ত হয়ে গেলে আরেকটায় ফিরে আসা অসম্ভব, অন্ততপক্ষে খুবই কঠিন। কিন্তু উইন্ডোজ ও ইউনিক্সের আসল পার্থক্যগুলি আসলে কি? গ্নু লিনাক্স সহ অন্যান্য আধুনিক ইউনিক্স যুক্তরাষ্ট্রের বেল ল্যাবে তৈরি ইউনিক্স অপারেটিং সিস্টেমের কাঠামো মেনে চলে। অপরদিকে উইন্ডোজের জন্ম ডিস্ক অপারেটিং সিস্টেম বা ডস থেকে। তবে ব্যবহার করার সময় ইউনিক্স ও উইন্ডোজের যেসব প্রভেদ চোখে পড়ে, এই কথা থেকে তার কোনো ধারণা পাওয়া যায় না। উইন্ডোজ ও আধুনিক ইউনিক্স যেমন গ্নু লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলির পার্থক্য দিন দিন কমে আসছে, তারপরও অত্যন্ত পরিষ্কার কিছু পার্থক্য আছে। এছাড়া উইন্ডোজ ও ইউনিক্সের মূল ভেদাভেদ আমার মনে হয় ঐতিহ্য ও সংস্কৃতিগত। ইউনিক্সের কয়েকটি শাখা নিয়ে বিগত পর্বগুলিতে বিশদভাবে কথা বলার পর আমার মনে হলো আজকের পর্বে উইন্ডোজের সাথে ইউনিক্সের ব্যবহারিক পার্থক্য কি কি সেগুলি তুলে ধরার চেষ্টা করি। এছাড়া এখন অনেক নতুন ব্যবহারকারী মুক্ত সফটওয়্যার ব্যবহার করতে চান। সেটা করার সবচেয়ে সহজ উপায় হলো কোনো একটি মুক্ত ইউনিক্স বা ইউনিক্স অনুরূপ অপারেটিং সিস্টেম ব্যবহার করা। আমি আশা করি এই পার্থক্যগুলি নিয়ে আলোচনার পর মুক্ত ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহারে আগ্রহী এমন একজন ব্যক্তির কীরকম মানসিক প্রস্তুতি থাকা উচিত তারও একটা ধারণা দেওয়া যাবে। চলুন তবে স্ব ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত দুটি অপারেটিং সিস্টেমের প্রায়োগিক ও তাত্ত্বিক পার্থক্য কি কি সেগুলি দেখা যাক। একজন নতুন ব্যবহারকারী হিসেবে ইউনিক্সে আসার সময় যে জিনিসটায় বেশিরভাগ মানুষ সবার আগে হোঁচট খায় সেটা বোধহয় এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা জিইউআই। উইন্ডোজের জিইউআই একটি মাইক্রোসফট কেন্দ্রীয়ভাবে তাদের ডেস্কটপ এনভায়রনমেন্ট এবং তার প্রতিটি উপাদান এককভাবে তৈরি করে। পৃথিবীর সব উইন্ডোজ কম্পিউটারে একই জিইউআই পাবেন, এটা নিয়ে কোনো সংশয় নেই। সেটা আপনার ভালো লাগলে ভালো, না লাগলে আসলে কিছু করার নেই। ইউনিক্সে ব্যাপারটা একদমই সেরকম নয়। ইউনিক্সে জিইউআই এর বিভিন্ন অংশ তৈরি করে থাকে বিভিন্ন প্রজেক্ট। যেমন ধরুন, কেউ হয়তো ডেস্কটপের কার্যপ্রণালী কেমন হওয়া উচিত সেগুলির একটা তালিকা প্রকাশ করছে, কেউ হয়তো একটা উইন্ডো ম্যানেজার বানাচ্ছে, কেউ হয়তো একটা ডিসপ্লে সার্ভার বানাচ্ছে, কেউ কেউ হয়তো আস্ত একটা ডেস্কটপ এনভায়রনমেন্ট এবং সেটার সাথে ব্যবহার করার মতো প্রোগ্রামের একটা সংকলন তৈরি করছে। এই আস্ত ডেস্কটপ এনভায়রনমেন্টগুলি নতুন ব্যবহারকারীদের জন্য ব্যবহার করা শ্রেয়, কিন্তু সেখানেও একক কোনো ডেস্কটপ সর্বেসর্বা নয়। গ্নোম, কেডিই, এক্সএফসিই, এলএক্সকিউটি, মাটে, সিনামন, বাজি বেছে নেবার জন্য বেশ বড় একটি তালিকা আছে। অনেক সময়ই এক ডেস্কটপের সাথে আরেকটা চেহারায় রাত দিন প্রভেদ দেখা যায়। এর আগে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে পর্বে
এক্স এবং ওয়েল্যান্ডের কথা বলেছিলাম। এগুলি ইউনিক্সের ডিসপ্লে সার্ভার এবং জিইউআই, উইন্ডো ম্যানেজার, গ্রাফিক্স টুলকিট ইত্যাদি উপকরণ এক্স অথবা ওয়েল্যান্ডের উপর ভিত্তি করেই তৈরি করা হয়। একটা গ্রাফিক্যাল প্রোগ্রাম বা ডেস্কটপ এনভায়রনমেন্ট দেখতে কেমন হবে বা কিভাবে আচরণ করবে সেসব জিনিস এক্স বা ওয়েল্যান্ড বলে দেয় না। এতে করে ইউনিক্সের জিইউআই-এ এই বৈচিত্র্যের জন্ম হয়েছে। এছাড়া উইন্ডোজ এনটি থেকে শুরু করে এর পরবর্তী সংস্করণগুলিতে উইন্ডোজকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কেন্দ্রিক করে গড়ে তোলা হয়েছে। অপরদিকে ইউনিক্সে সবসময়ই জিইউআই জিনিসটা অনেকটা অ্যাড অনের মতো। এসব সত্ত্বেও ডেস্কটপ এনভায়রনমেন্টের পার্থক্যগুলি বাহ্যিক। ইউনিক্সের বিভিন্ন ডেস্কটপ এবং উইন্ডোজের ডেস্কটপ ব্যবহারগত দিক দিয়ে খুব যে এখন আলাদা কার্যকারিতা দেয় তা নয়। এক্সডিজি স্পেসিফিকেশনগুলির কারণে ইউনিক্সে ডেস্কটপ এখন অনেকটাই আদর্শমান মেনে চলে। ডাবল ক্লিক করে এটা সেটা ওপেন করা, একটা কিছু ড্র্যাগ করে অন্য কোথাও ড্রপ করা, নোটিফিকেশন ইত্যাদি আপনি প্রায় সব জায়গাতেই পাবেন। একজন নতুন ব্যবহারকারীর প্রতি আমার পরামর্শ হবে কোনো একটি ডেস্কটপ এনভায়রনমেন্ট বেছে নিয়ে সেটা ব্যবহার করে প্রথমে নতুন পরিবেশে অভ্যস্ত হয়ে নিন। যদি মনে হয় অন্য কোনো ডেস্কটপ ব্যবহার করবেন, সেটা না হয় কিছুদিন পর চেষ্টা করে দেখতে পারেন। যেহেতু ইউনিক্সে এই বেছে নেবার স্বাধীনতা আছে, কিছুটা অভিজ্ঞতা সঞ্চয়ের পর একটু এক্সপেরিমেন্ট করতে তো বাধা নেই। আধুনিক একটা ডেস্কটপ বা ল্যাপটপ চালু করলে আমরা কি দেখি? অপারেটিং সিস্টেম যেটাই থাকুক, সেখানে একটা লগইন পর্দা আসে। লগইন করার পর ওপরে বা নিচে একটা প্যানেল দেখতে পাই, সেখানে কিছু প্রোগ্রামের লঞ্চার থাকে। ফাইল ম্যানেজারে গেলে একপাশে কিছু বুকমার্ক করা ফোল্ডার দেখি। খেয়াল করে না দেখলে এই বাহ্যিক চেহারার দিক দিয়ে এখন আর গ্রাফিক্যাল ইউনিক্স সিস্টেম ও উইন্ডোজের খুব যে বেশি পার্থক্য আছে সেটা বলা যায় না। একটু খেয়াল করলে অবশ্য আমরা চট করে একটা বড় পার্থক্য দেখব। উইন্ডোজে ফাইল ম্যানেজারে সি, ডি, ই ইত্যাদি অক্ষর দেখা যায়। এগুলি দিয়ে বিভিন্ন ডিস্ক পার্টিশন চিহ্নিত হয়। সি পার্টিশনে থাকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এরপর ডি, ই, এফ ইত্যাদি নানা পার্টিশনে ব্যবহারকারীরা তাদের ফাইল রাখেন। নতুন কোনো ডিস্ক ড্রাইভ সংযুক্ত করা হলে সেটার পার্টিশনগুলিকেও তাদের নির্দিষ্ট অক্ষর দেওয়া হবে। সি থেকে শুরু করে জেড পর্যন্ত গিয়ে 24টির বেশি পার্টিশন হয়ে গেলে কী পরিস্থিতি হয় সেটা আমার জানা নেই। উইন্ডোজে কখনো একটা হার্ড ডিস্ক ড্রাইভ এবং একটার বেশি ইউএসবি ড্রাইভ সংযুক্ত করা হয়নি। নির্দিষ্ট একটি অক্ষর দিয়ে নির্দেশিত এই প্রতিটি পার্টিশন এক একটি স্বতন্ত্র ফাইল সিস্টেম। কথাটা বুঝিয়ে বলার জন্য ইউনিক্সে ফাইল সিস্টেম কিভাবে কাজ করে সেটা বলা দরকার। ইউনিক্সে পার্টিশন এভাবে অক্ষর দিয়ে চিহ্নিত হয় না। বাস্তবিক একটা ইউনিক্স ফাইল সিস্টেমের জন্য পার্টিশন শুধুই একটা ফোল্ডার বা ডাইরেক্টরি। ইউনিক্সে ফাইল সিস্টেম শুরু হয় একটি মাত্র কেন্দ্র থেকে, বাকি সব ডাইরেক্টরি তার ভেতরেই থাকে। জিনিসটা ছবি এঁকে বোঝানো যায়। এই আয়তক্ষেত্রটি মনে করুন ইউনিক্সের রুট ডাইরেক্টরি, অর্থাৎ বাকি সব ডাইরেক্টরি এই রুট ডাইরেক্টরির অভ্যন্তরে অবস্থিত। একে স্ল্যাশ দিয়ে চিহ্নিত করা হয়। এসব ডাইরেক্টরির ভেতর অন্য সব ডাইরেক্টরি থাকে। যেমন ধরুন, একটা ইউনিক্স সিস্টেমের সব ব্যবহারকারীর নিজস্ব ডাইরেক্টরি থাকে স্ল্যাশ হোম ডাইরেক্টরির অভ্যন্তরে। একটা সিস্টেমে যদি ধরুন সাজ্জাদ, কবির ও জয় নামে 3 জন ব্যবহারকারী থাকে, তাহলে হোম ডাইরেক্টরিতে থাকবে এই 3 নামের 3টি ডাইরেক্টরি। তারও ভেতরে আবার প্রত্যেকের দরকারি ফাইল থাকবে, যেমন ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস, মিউজিক, পিকচার্স, পাবলিক, টেমপ্লেটস, ভিডিওস এরকম। স্ল্যাশ দিয়ে রুট ডাইরেক্টরি চিহ্নিত করার পর তার ভেতরে যেসব উপ ডাইরেক্টরি আছে সেগুলির আগেও স্ল্যাশ ব্যবহার করে চিহ্নিত করা হয়। যেমন ধরুন, আমার ডাউনলোডস ডাইরেক্টরিটির পূর্ণাঙ্গ লোকেশন হলো /home/joy/downloads। ডাইরেক্টরি ছাড়াও ইউনিক্স অপারেটিং সিস্টেমের অনেক গুরুত্বপূর্ণ অংশ ফাইল সিস্টেমের মাধ্যমেই প্রকাশ করা হয়ে থাকে। যেমন রুট ডাইরেক্টরিতে আমরা যে /dev ডাইরেক্টরিটি দেখতে পাচ্ছি, সেটার মধ্যে কম্পিউটারের সাথে যুক্ত ডিভাইসগুলি চিহ্নিত হয়। আপনি কোনো নতুন ডিস্ক, সেটা ইউএসবি হোক, সাটা হোক বা নেটওয়ার্ক ড্রাইভ হোক, কম্পিউটারে যুক্ত করলে সেটাকে আগে থেকেই আছে এরকম কোনো ডাইরেক্টরিতে মাউন্ট করতে হবে। সেটা যে কোনো ডাইরেক্টরি হতে পারে।
সাধারণত /mnt ডাইরেক্টরিতে সেটা করা যায়। আবার আধুনিক GNU লিনাক্সে /media ডাইরেক্টরিতে স্বয়ংক্রিয়ভাবে নতুন ডিস্ক মাউন্ট হয়। যেমন আমি ধরুন পেন ড্রাইভ নামে কোনো USB ডিস্ক কম্পিউটারে যুক্ত করলে সেটা /media/joy/pendrive নামের একটি ডাইরেক্টরিতে মাউন্ট হবে। একজন ব্যবহারকারীর যদি এই মাউন্ট পয়েন্ট অর্থাৎ যে ডাইরেক্টরিতে মাউন্ট করা হয়েছে সেটাই ইউজার অ্যাক্সেস থাকে, তাহলে তিনি সেই ডিস্কের তথ্য রিড অথবা রাইট অথবা দুটোই করতে পারবেন। এভাবেই ইউনিক্সে নতুন ডিস্ক ড্রাইভও রুট ফাইল সিস্টেমের অভ্যন্তরেই চিহ্নিত হয়। আবার চলুন উইন্ডোজে ফিরে যাই। তখন বলছিলাম উইন্ডোজে প্রতিটি ডিস্ক পার্টিশনের জন্য স্বতন্ত্র একটি ফাইল সিস্টেম তৈরি হয়। এর অর্থ ধরুন আপনি একটা পেন ড্রাইভ যুক্ত করলেন, সেটার পার্টিশনকে F অক্ষর দিয়ে উইন্ডোজ চিহ্নিত করল। এটা করার সাথে সাথে F থেকে একটি আলাদা ফাইল সিস্টেম তৈরি হবে। ডস এবং উইন্ডোজে ডাইরেক্টরি চিহ্নিত হয় ব্যাকস্ল্যাশ অর্থাৎ এই চিহ্ন দিয়ে। তো নতুন পার্টিশনের নাম হবে F:\\। এর ভেতর ধরুন ফটোজ নামে একটা ডাইরেক্টরি বা ফোল্ডার আছে, তার ভেতরে পিকনিক নামে আরেকটি ফোল্ডার। এই পিকনিক ফোল্ডারটির লোকেশন হবে F:\\photos\picnic। অপরদিকে ইউনিক্সে /media/joy/pendrive লোকেশনে এই একই পেনড্রাইভটি মাউন্ট করা হলে সেটার লোকেশন হবে /media/joy/pendrive/photos/picnic। আবারও আমরা দেখতে পাচ্ছি ফাইল সিস্টেম শুরু হচ্ছে স্ল্যাশ বা রুট ডাইরেক্টরি থেকে, একটি বাহ্যিক USB ড্রাইভেও। উইন্ডোজ থেকে ইউনিক্সে নতুন আসা ব্যবহারকারীরা এই ব্যাপারটা নিয়ে প্রথম দিকে অনেক সময়ই দ্বিধায় ভোগেন। তারা CDE ইত্যাদি ড্রাইভ হারিয়ে গেল কিনা এটা নিয়ে চিন্তিত হন। উইন্ডোজ ও ইউনিক্সের মৌলিক এই পার্থক্যটি কিভাবে কাজ করে জানার পর আশা করি এই দ্বিধা আর থাকবে না। ঐতিহাসিকভাবে উইন্ডোজ বাইনারি অর্থাৎ কম্পাইলড প্রোগ্রাম সংস্কৃতিতে অভ্যস্ত। উইন্ডোজের ব্যবহারকারী এমনকি ডেভেলপাররাও সোর্স কোডের মাধ্যমে কোনো প্রোগ্রাম হাতবদল করেন না। উইন্ডোজে কোনো প্রোগ্রাম ইনস্টল করতে হলে কোনো একটি উৎস থেকে আপনাকে প্রোগ্রামের ইনস্টলার খুঁজতে হবে। সেই উৎস আপনার পরিচিত কম্পিউটারের দোকান হতে পারে, সহপাঠী হতে পারে, বা ওয়েব সার্চ কিংবা সরাসরি প্রোগ্রাম নির্মাতা হতে পারে। অন্যদিকে ইউনিক্সে ঐতিহাসিকভাবে প্রোগ্রাম হাতবদল হয় সোর্স কোডের মাধ্যমে। একে অপরের সাথে সোর্স কোড ভাগাভাগি, অনেকের আনা পরিবর্তনের হিসেব রাখা, প্রয়োজন মাফিক নির্দিষ্ট পরিবর্তন বেছে নিয়ে বা বাদ দিয়ে প্রোগ্রাম কম্পাইল করা, একটা প্রোগ্রামের প্রয়োজনীয় অন্যান্য প্রোগ্রাম বা লাইব্রেরির ব্যবস্থা করা, এই প্রত্যেকটি কাজের জন্য অত্যন্ত সুচারু ও দক্ষ প্রোগ্রাম ইউনিক্সে আছে। বাইনারি সফটওয়্যার ডিস্ট্রিবিউশন ইউনিক্সে আছে, তবে সেটাও কেন্দ্রীয়ভাবে সোর্স কোডের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়। প্যাকেজ ম্যানেজার ব্যাপারটি ইউনিক্সেই প্রথম তৈরি হয়েছে। আপনি একটা আধুনিক ইউনিক্স মেশিনে বসে কোনো প্রোগ্রাম ইনস্টল করতে চাইলে প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে একটা কমান্ড লিখে বা কয়েকটা মাউস ক্লিক করে সেটা ইনস্টল করতে পারবেন। বর্তমানে উইন্ডোজেও একটি অ্যাপ স্টোর আনা হয়েছে এবং সেটার ভাবভঙ্গি অনেকটা GNU লিনাক্স বা ম্যাকওএসের প্যাকেজ ম্যানেজারগুলির মতোই, তবে অন্তত আমার অভিজ্ঞতায় যেটা দেখেছি সেখান থেকে প্রোগ্রাম ইনস্টল করার ব্যাপারটা খুব একটা নিখুঁতভাবে কাজ করে না। স্বাভাবিকভাবে বেশিরভাগ ইউনিক্স সিস্টেম যেমন GNU লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশন, বিভিন্ন BSD ডিস্ট্রিবিউশন ও ওপেন সোর্সের উপর ভিত্তি করে তৈরি ডিস্ট্রিবিউশনে আপনি ও আপনার অপারেটিং সিস্টেম নির্মাতাদের মধ্যে সাধারণত কোনো তৃতীয় পক্ষ থাকে না। আপনার ইউনিক্স অপারেটিং সিস্টেমের ডেভেলপাররাই বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্যাকেজ দেখাশোনার কাজ করেন। অপরদিকে উইন্ডোজ গুরুত্ব দেয় তৃতীয় পক্ষের কাছ থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করার। কেন্দ্রীয়ভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম তৈরি করা হলেও অন্যান্য প্রোগ্রাম যেমন বিভিন্ন যন্ত্রাংশের ড্রাইভার, ইউটিলিটি প্রোগ্রাম ইত্যাদি আপনি কিভাবে ইনস্টল করবেন সেটা নিয়ে মাইক্রোসফট মাথা ঘামায় না। কাজেই GNU লিনাক্স বা অন্য কোনো ইউনিক্সে আসা নতুন একজন ব্যবহারকারীকে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো, আমি আগে ওয়েব ব্রাউজারে গিয়ে এই যেমন PDF রিডারের ইনস্টলার বা প্রিন্টারের ড্রাইভার ডাউনলোড করার চেষ্টা করব না, কারণ তার প্রয়োজন নেই। উইন্ডোজের প্রায় সব রকম প্রোগ্রামের বিকল্প GNU লিনাক্সে আছে। এগুলি প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে সব ইউনিক্স অপারেটিং সিস্টেমেই ব্যবহার করা যাবে।
আর বেশিরভাগ যন্ত্রাংশই এখন অন্তত GNU লিনাক্সে নিজে থেকেই কাজ করে, বাড়তি ড্রাইভার ইনস্টল করার প্রয়োজনই হয় না। কম্পিউটারকে সত্যিকার অর্থে ব্যবহার করতে হলে কমান্ড বা প্রোগ্রাম লিখেই ব্যবহার করতে হয়, এবং সেটা করার সবচেয়ে সহজ উপায় হলো ইউজার শেল ব্যবহার করা। ইউনিক্সের বিখ্যাত শেল ইন্টারপ্রিটার হলো SH বা ব্যাশ, যেটা আমরা এর আগেই দেখেছি। এগুলি ছাড়াও ইউনিক্সের আরও অনেকগুলি শেল আছে। ইউনিক্স তৈরি হয়েছিল কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে ব্যবহার করার জন্য, কাজেই এর টেক্সট শেলগুলি অত্যন্ত শক্তিশালী। বিভিন্ন দক্ষ ছোট ছোট কমান্ড নিজে নিজে বা একটার সাথে আরেকটা যুক্ত করে অনেক সময় এমন সব স্ক্রিপ্ট লেখা যায়, যাতে করে অনেক সময় সি বা C++ এর মতো ভাষা দিয়ে প্রোগ্রাম লেখার আর প্রয়োজনই পড়ে না। GUI উইন্ডোজের প্রাণকেন্দ্র হলেও এতেও কিন্তু একটি শেল ইন্টারপ্রিটার আছে। ডস অপারেটিং সিস্টেম থেকে আসা শেল কমান্ডগুলি উইন্ডোজে cmd.exe নামে একটি প্রোগ্রামে ব্যবহার করা যায়। এছাড়া পাওয়ার শেল নামে উইন্ডোজের .NET ভিত্তিক একটি শেল আছে। ইউনিক্সে একাধিক শেল থাকলেও সেগুলি কাঠামোগত দিক দিয়ে তেমন আলাদা নয়, কিন্তু ডস বা উইন্ডোজের সিএমডির সাথে তুলনা করলে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পারি ইউনিক্স ও উইন্ডোজ আসলে কতটা অন্যরকম। ছোট একটি উদাহরণের সাহায্যে ইউনিক্স ও উইন্ডোজের কমান্ড লাইনের প্রভেদ আমরা দেখতে পারি। ধরুন আপনি একটি ফোল্ডার বা ডাইরেক্টরির সব ফাইলের তালিকা দেখতে চান। এর জন্য আপনাকে উইন্ডোজে dir অর্থাৎ dir এবং ইউনিক্সে ls কমান্ড ব্যবহার করতে হবে। এই তালিকাটা সময়কাল অনুসারে দেখতে চাইলে আপনাকে সুইচ ব্যবহার করতে হবে। উইন্ডোজে কমান্ডটা হবে এরকম। এখানে স্ল্যাশ দিয়ে dir কমান্ডের সাথে সুইচ যুক্ত আছে, সেটা বোঝানো হয়েছে। ও সুইচ দিয়ে dir কমান্ডের আউটপুট কিভাবে সর্ট হবে সেটা নির্ধারণ করে দেওয়া হয়। এরপর ডি দিয়ে বোঝানো হয়েছে আমরা চাই আউটপুটটি সর্ট বাই ডেট হোক, পুরনো থেকে নতুন এভাবে। যদি আমরা বিপরীত ক্রমে সর্ট করতে চাই, অর্থাৎ প্রথমে সবচেয়ে নতুন ফাইল এরপর পুরনো, তাহলে আমরা ব্যবহার করব এদিকে ইউনিক্সে সর্ট বা ডেটের জন্য আমরা ব্যবহার করব ls দিয়ে একটা ডাইরেক্টরির ভেতরে অবস্থিত সব ফাইল ও উপ ডাইরেক্টরি লিস্ট করা যায়। হাইফেন দিয়ে সুইচ নির্দেশিত হয়। আমরা যেহেতু সময় বা টাইম অনুসারে ফাইল লিস্ট করতে চাইছি, সেজন্য হাইফেন টি লিখেছি। এখানে বলে রাখা ভালো, হাইফেন টি আগে নতুন ফাইল তারপর পুরনো ফাইল লিস্ট করে। এটা উল্টে দিতে চাইলে, অর্থাৎ পুরনো থেকে নতুন আকারে তালিকা করতে চাইলে আমরা লিখব, বোঝাই যাচ্ছে আর এখানে রিভার্স নির্দেশ করছে। ইউনিক্স ও উইন্ডোজ কমান্ড লাইনের এসব পার্থক্য দেখার পর একটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। উইন্ডোজে আপার কেস ও লোয়ার কেসের মধ্যে পার্থক্য করা হয় না। যেমন ধরুন আপনি dir না লিখে ক্যাপিটাল ডি, ক্যাপিটাল আই, ক্যাপিটাল আর লিখলেও কমান্ডটি কাজ করবে, কিন্তু ইউনিক্সে ls না লিখে ক্যাপিটাল এল, ক্যাপিটাল এস লিখলে মোটেও কাজ হবে না। আবার ইউনিক্সে 5.jpg আর অল ক্যাপস 5.jpg দুটি আলাদা ফাইল, কিন্তু উইন্ডোজে এই দুটি একই নাম হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ উইন্ডোজ বেশিরভাগ ক্ষেত্রে কেস ইনসেন্সিটিভ আর ইউনিক্স কেস সেন্সিটিভ। এই দুই অপারেটিং সিস্টেমেই কমান্ড লেখার ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখা খুবই জরুরি। আমার মনে হয় টেকনিক্যাল দিক ছাপিয়ে উইন্ডোজ ও ইউনিক্সের সবচেয়ে বড় পার্থক্যটা আসলে সংস্কৃতিগত। ব্যবহারগত দিক দিয়ে ইউনিক্স ও উইন্ডোজের যে পার্থক্যগুলি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলি আমরা দেখলাম। এছাড়া গঠনগত দিক নিয়ে বলতে হলে উইন্ডোজের কার্নেল হলো হাইব্রিড এবং আদি ইউনিক্স ও এর বর্তমান নানা জনপ্রিয় বংশধরদের কার্নেল মনোলিথিক। এছাড়া কিছু মাইক্রো কার্নেল থাকলেও সব ইউনিক্সেই
ছোট ছোট স্বতন্ত্র অংশ জুড়ে দিয়ে আস্ত একটি কাঠামো সৃষ্টি করার ডিজাইনকে প্রাধান্য দেওয়া হয়। উইন্ডোজের প্রত্যেকটা উপাদান কঠোরভাবে একটা আরেকটার উপর নির্ভরশীল। আপনি চাইলেই একটা উপাদানের জায়গায় আরেকটা উপাদান জুড়ে দিতে পারবেন না। যেমন উইন্ডোজের বিল্ট ইন ব্রাউজার কোনোভাবে আপনি আনইনস্টল করে ফেললে উইন্ডোজ বিগড়ে যাবে। অপরদিকে ইউনিক্সে আপনি আস্ত কার্নেল পাল্টে ফেলুন, কোড ঠিক থাকলে কোনো সমস্যাই হবে না। এটি স্বাভাবিকভাবে উইন্ডোজের অবরুদ্ধ সংস্কৃতির অংশ। উইন্ডোজ এবং এতে ব্যবহার করা বেশিরভাগ প্রোগ্রামের স্বাভাবিক পরিবেশ অবরুদ্ধ বা প্রোপ্রাইটারি সফটওয়্যারের ওপর নির্ভরশীল। অপরদিকে এখন গুরুত্বপূর্ণ সব ইউনিক্স সিস্টেমই মুক্ত সফটওয়্যার। গ্নু, বিএসডি এবং সোলারিস নিয়ে তৈরি পর্বগুলিতে আমরা দেখেছি অতীতেও ইউনিক্স ব্যবহারকারীদের ভেতর উন্মুক্ত সোর্স কোডের সংস্কৃতি স্বাভাবিক বলে বিবেচিত হয়েছে। আবার উইন্ডোজের শিকড় যেহেতু ডিস্ক অপারেটিং সিস্টেম বা ডস, সেখানকার অনেকগুলি রীতিনীতিও উইন্ডোজে এখনও অস্তিত্বশীল। ডসে ব্যাপকভাবে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা বেসিকের উপর ভিত্তি করে মাইক্রোসফট তাদের অন্যতম গুরুত্বপূর্ণ ভিজুয়াল বেসিক তৈরি করলেও দীর্ঘদিন সি ভাষা কম্পাইল করার জন্য উইন্ডোজের নিজস্ব কোনো কম্পাইলারই ছিল না। অপরদিকে সি ভাষা ছাড়া কোনো ইউনিক্স সিস্টেম চিন্তাই করা যায় না। ৯০-এর দশক থেকেই উইন্ডোজের মূল ব্যবহারকারী হিসেবে মাইক্রোসফট আসলে প্রোগ্রামারদের বিবেচনা করেনি। তার মানে এই নয় উইন্ডোজ প্রোগ্রামাররা ব্যবহার করেননি বা উইন্ডোজ প্রোগ্রামারদের জন্য টুল তৈরি করেনি। ভিজুয়াল বেসিকের সাথে .NET ফ্রেমওয়ার্ক এর একটি উদাহরণ। কিন্তু এসব টুল বেশিরভাগ সময়ই উইন্ডোজের নিজস্ব পরিমণ্ডলেই আবদ্ধ থেকেছে। এই ব্যাপারটি আমার মনে হয় এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটার সাথে সম্পর্কিত। সফটওয়্যার লাইসেন্স ও কোডিং বাদে আমার মনে হয় ইউনিক্স ও উইন্ডোজের বড় একটি পার্থক্য হলো এই দুটি অপারেটিং সিস্টেম যেভাবে সহজ ও কঠিন নির্ধারণ করে। কম্পিউটার অপারেটিং সিস্টেম একটা যন্ত্র বা টুল। কোনো টুলই দুজন মানুষ ঠিক একভাবে ব্যবহার করে না। এজন্য সহজ ও কঠিন কোনো সার্বজনীন জিনিস নয়। সহজ ও কঠিনের এই আপেক্ষিক বিভাজনটা কীরকম একটা পরিস্থিতি চিন্তা করুন। আমার মনে হয় মাইক্রোসফট উইন্ডোজ যারা দীর্ঘদিন ব্যবহার করেছেন তাদের জীবনে এই ঘটনা অন্ততপক্ষে একবার অবশ্যই ঘটেছে। একদিন সকালে উঠে কম্পিউটার চালু করলেন, উইন্ডোজ বলতে শুরু করলো আপনার ডিস্ক ড্রাইভে কিছু একটা সমস্যা আছে। সেই কিছু একটা সমস্যাটা যে কি উইন্ডোজ সেটা আর কিছুতেই বলবে না। আপনি এটা সেটা ক্লিক করে ডায়াগনস্টিক টুল বের করলেন, সে আপনার ডিস্ক দেখে বলল না ডিস্ক ঠিকই আছে। তবুও উইন্ডোজ কিছু একটা সমস্যার কথা বলেই যাচ্ছে। এভাবে চলতে চলতে হঠাৎ কম্পিউটার চলাই বন্ধ হয়ে গেল। ইউনিক্সে ব্যাপারটা আলাদা এই কারণে যে হার্ডওয়্যারে কি হচ্ছে না হচ্ছে, বিশেষ করে যদি অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে, সেটার বিশদ টেক্সট লগ থাকে। সেই লগ দেখে খুব সহজেই বোঝা যায় সমস্যাটা কি এবং সেটা ঠিক করতে পদক্ষেপ নেওয়া যায়। অনেক সময় আপনাকে কি করতে হবে সেটাও টেক্সট লগে বলে দেওয়া থাকে। এখানে উইন্ডোজ বা ইউনিক্স দুটির কোনো একটি পন্থা সহজ বা কঠিন, ভালো বা খারাপ সেটা বলা যায় না। ইউনিক্সের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের কাজে সূক্ষ্মতা, নিরাপত্তা ও রেকর্ড রাখাকে প্রাধান্য দেওয়া হয় এবং এই প্রক্রিয়ায় অনেক বেশি নিয়ন্ত্রণ থাকে ব্যবহারকারীর হাতে। কিন্তু এর জন্য সুনির্দিষ্টভাবে জানতে হবে আপনি ঠিক কী চাইছেন। কিছুটা পড়াশোনার প্রয়োজন পড়ে। ম্যানুয়াল বা ম্যান পেজ বা হ্যান্ডবুক ইত্যাদি যত পড়া যায় তত ভালো। অন্যান্য ইউনিক্স ব্যবহারকারীদের অভিজ্ঞতা নিয়ে আলোচনাও এক্ষেত্রে কাজে দেয়। অপরদিকে উইন্ডোজের প্রত্যক্ষ উদ্দেশ্য হল ব্যবহারকারীদের পড়াশোনা যতটুকু সম্ভব কমিয়ে আনা। কোনো প্রোগ্রাম নিয়ে আপনার এত গবেষণা করার দরকার নেই। আপনার অমুক প্রোগ্রাম দরকার, তাহলে একটা দোকানে যান, প্রোগ্রামটা কেনার ব্যবস্থা করুন। যে কোনো প্রয়োজন বা সমস্যায় আপনি ভেন্ডর অর্থাৎ হার্ডওয়্যার বা সফটওয়্যার নির্মাতার সাথে যোগাযোগ করবেন। আবারও বলছি, আমি এই মানসিকতাকে ছোট করে দেখছি না। অনেক ব্যবহারকারী ঠিক এভাবেই কম্পিউটার ব্যবহার করে অভ্যস্ত। তাদের জন্য ম্যানুয়াল বা ডকুমেন্টেশন পড়ে সবকিছু নিজে হাতে করার ব্যাপারটা ভালো নাও লাগতে পারে। অপরদিকে ইউনিক্সের DIY বা নিজে করো পন্থায় অভ্যস্ত একজন ব্যবহারকারী উইন্ডোজের আচরণকে কিছুতেই সহজ বলে মনে করবেন না, বরঞ্চ ভাববেন এতে তার কাজ নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এখান থেকে যে ব্যাপারটা স্পষ্ট হয় সেটা হলো দুটি অপারেটিং সিস্টেমই ব্যবহারকারীদের জন্য কাজ সহজ করার চেষ্টা করে, কিন্তু এই দুই প্রচেষ্টা একে অপরের বিপরীত।
এক অপারেটিং সিস্টেমে মনে করা হচ্ছে অন্যের ওপর নির্ভরশীলতাই সহজ। আরেক অপারেটিং সিস্টেমে ব্যবহারকারীর হাতে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ থাকা ও কোনো কাজ করার আগে সেটা নিয়ে কিছুটা জ্ঞান রাখাকে সহজ হিসেবে মনে করা হচ্ছে। একদিকে ইউনিক্স তৈরি হয়েছিল প্রোগ্রামারদের কাজে লাগার জন্য। এখানে সোর্স কোড হাত বদল হবে এবং ব্যবহারকারীরা সেই সোর্স কোডে প্রয়োজন হলে পরিবর্তন আনবেন, এটাই প্রত্যাশিত। অপরদিকে উইন্ডোজ কঠোরভাবে সোর্স কোড বন্ধ রাখার সংস্কৃতিতে অভ্যস্ত এবং সোর্স কোডে পরিবর্তন আনা দূরে থাকুক, সোর্স কোড দেখে বুঝবে এরকম ব্যবহারকারীদেরও মাইক্রোসফট দীর্ঘদিন প্রধান ব্যবহারকারী হিসেবে বিবেচনায় আনেনি। সাম্প্রতিক সময়ে ইউনিক্স ও উইন্ডোজ দুই ঐতিহ্যেই পরিবর্তন এসেছে। মাইক্রোসফট কিছু কিছু টুল মুক্ত সফটওয়্যার হিসেবে প্রকাশ করছে, অপরদিকে ইউনিক্সও অনায়াসে GUI দিয়ে ব্যবহার করা যায়। আধুনিক ইউনিক্স এখন শিশুদের জন্য ব্যবহার করা কঠিন নয়। এসব সত্ত্বেও একটি অপারেটিং সিস্টেম ঠিক কিভাবে ব্যবহারকারীদের কাছে নিজেকে সহজ করে তুলতে চায়, এই ব্যাপারটাই আসলে তার স্বাতন্ত্র্য নির্ধারণ করে। শুরুতে যে বলেছিলাম ইউনিক্স ও উইন্ডোজের রীতিনীতি পুরোপুরি আলাদা, তার মূল কারণ এটাই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আপনাদের চিন্তা ও মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।